প্রাচ্যের যে বৈশিষ্ট্য এবং তারপরে আমাদের লোকজ শিল্পের যে বৈশিষ্ট্য সেইগুলোকে ধারণ করে থাকবার একটা জায়গা। কিন্তু অন্যদের সঙ্গে কাইয়ুম চৌধুরীর পার্থক্যটাই যে যতটা লোকশিল্প আমরা বলছি ঠিকই, কিন্তু তার চাইতে আমার মনে হয় যে প্রকৃতির সঙ্গে তার যে প্রত্যক্ষ সম্পর্ক সেটাকে খর্ব করার উপায় নেই, সেটাকে উপেক্ষা করার আমাদের সুযোগ নেই। উনি সেটা উপেক্ষা করেননি এবং আপনারা দেখবেন যে প্রকৃতিতে রঙগুলো যেভাবে বিস্তৃত থাকে, যেমন রশিদ চৌধুরীর ছবি আমরা যদি দেখি সেখানে রং কিন্তু পিক্টোরিয়াল একটা প্রয়োজনীয়তাকে অনুসরণ করে এসছে, রংটা সেইভাবে ডিজাইনের মতো ডিস্ট্রিবিউটেড হয়েছে। কিন্তু কাইয়ুম চৌধুরীর রং কিন্তু প্রকৃতির অর্ডার ধরে ডিস্ট্রিবিউটেড হয়েছে, কোথায় সবুজ, কোথায় নীল, কোথায় পাকা ধানের সোনা হলুদ, এইভাবে কিন্তু তিনি সেটাকে অনুসরণ করেছেন। অর্থাৎ আমার যেটা ধারণা যে তিনি সাধারণ যে মানে আমাদের অভিজ্ঞতার যে জগৎ এবং বস্তুবাদী যে জায়গাটা আছে, মানে আমাদের ঐহিক আমাদের এর মধ্যে আর কি সংস্কৃতির মধ্যে বা আমাদের অভিজ্ঞতার মধ্যে, সেই জায়গাটা তার কাছে খুব বড় ছিল। এবং এইখানে আমার যেটা ধারণা যে তার ফিগারগুলোকে আমরা যেভাবে দেখি, ফিগারগুলোকে যে বলিষ্ঠভাবে এবং মনুমেন্টাল করে উনি দেখান, তাতে আমার ধারণা যে তার একটা বামপন্থী ইসের সঙ্গেও তার একটা যোগসূত্র তৈরি হয়েছিল। কারণ আমরা জানি যে এই বামপন্থী শিল্প সাহিত্যের যে চর্চা আমাদের এখানে হয়েছে তার একটা বড় অংশের প্রচ্ছদ তিনি করেছেন এবং যারা এই চর্চা করেছেন তাদের সঙ্গে তার ভীষণ ঘনিষ্ঠতা ছিল। তো ফলে এই সব কিছু মিলে আমার মনে হয় যে ওরকম একটা বলিষ্ঠ ফিগারকে উপস্থাপন করতে গিয়ে রং যেভাবে বলিষ্ঠভাবে এবং প্রত্যক্ষভাবে ব্যবহার করতে হবে সেই জায়গাগুলোও আছে লোকশিল্পের বাইরেও। মনিরুদ্দিন খালেদ, আমরা একটু জানতে চাইব যে সমাজের ধূসর রংটাকে অনেক বেশি উজ্জ্বল করার ক্ষেত্রেও কাইয়ুম চৌধুরী একইভাবে কাজ করেছেন, সেই কাজের ক্ষেত্রগুলিও আমরা একটু জানতে চাইব একটা বিরতির পরে। ফিরছি একটু। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। মনিরুদ্দিন খালেদ, যেটি জানতে চাচ্ছিলাম যে সমাজের ধূসর রংটাকে উজ্জ্বল করার জন্য স্যার নিরন্ত কাজ করেছেন। শিল্পী কাইয়ুম চৌধুরীর ছবির মধ্যে যেটা সবচেয়ে প্রজ্জ্বল বা উজ্জ্বল সেটা আমরা দেখি যে বাংলাদেশের পতাকা আছে, কৃষক আছে এবং মাথার মধ্যে গামছা বাঁধা। তো এই বিষয়টাকে তিনি কিন্তু বারবার এঁকেছেন। এটা হচ্ছে তার একটা দিক যে তিনি, আমি দেখেছি যেহেতু শিল্পের সমালোচনা করতে হয় বা আলোচনা করতে হয়, যে 90-এর দশকের শেষে আমাদের দেশে রাজনৈতিক অস্থিরতায় এক ধরনের এক সম্প্রদায়ের উপর আক্রমণ হয়েছে, তখন তিনি ছবি এঁকেছেন এবং খুবই বাস্তবানুক ছবি। কিন্তু যেহেতু তার শৈলীটা ওরকম উজ্জ্বল রঙের, সেই জন্য আমরা বাস্তবতাটাকে ওইভাবে দেখি। কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে আমাদের এখানে প্রকৃতি বড় অনেক, সেই প্রকৃতির ঘেরাটোপের মধ্যে মানুষ আছে। বাংলাদেশের প্রকৃতির একটা বিশেষ রূপ আছে যে প্রচুর গাছপালা, তার মধ্যে মানুষ, এবং ওই ইমেজটা তিনি বারবার ধরতে চেয়েছেন তার ছবিতে। এবং আমি দেখেছি যে তিনি যে 60-এর দশকের আন্দোলন, সেখানে মিছিল আছেন এবং পরবর্তী সময় আমরা নানান ধরনের আন্দোলন করেছি। নিসার আলো ভালো বলতে পারবে যে সব আন্দোলনই কিন্তু কাইয়ুম চৌধুরীকে পাওয়া গেছে, এই না যে আমাদের তাকে বলে কয়ে আনতে হয়েছে, তিনি ওটার সঙ্গে সম্পৃক্ত হয়েছেন এবং কথা বলেছেন। এটা হচ্ছে কাইয়ুম চৌধুরীর একটা বড় দিক, যে শিল্পী হয়ে, সাধারণত চিত্রশিল্পী বলি বা সঙ্গীত শিল্পী বলি, তারা কিন্তু রাজপথের আন্দোলনে সাধারণত আসেন না, বেশি সংখ্যক লোকে আসেননি। পিকাসো বিদ্রোহী হলেও সেই মাপের মাতিস কিন্তু বিদ্রোহী নন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। ঠিক সেই রকম আমরা দেখেছি যে এই আদর্শটাই কিন্তু লোক দর্শনের আদর্শ, সেই আদর্শের বলেই কিন্তু কামরুল হাসান এরকম খেপে যান, জয়নুল আবেদিন দুর্ভিক্ষ আঁকতে পারেন, সেই আদর্শের পথ ধরেই কিন্তু এই কাইয়ুম চৌধুরী তৈরি হন, যার জন্য তিনি প্রত্যক্ষ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে তার ছবি। হয়তো একজন, আমরা কিন্তু মানুষের মুখের মধ্যে লালও দেখি না, সবুজও দেখি না, কিন্তু কাইয়ুম চৌধুরীর মানুষ কিন্তু সবই রঙিন। এই যে রঙের যে একটা প্রণোদনা আছে এবং রঙের সঙ্গে যে আমাদের বসবাস, এটা আমরা ভুলে যাই। প্রকৃতির মধ্যে আমাদের রং আছে, সেই রংটা দিয়ে আমি মানুষের ভেতরের রংটাকে আনতে পারি। এইভাবে কিন্তু ছবির সঙ্গে কথা বলানো মানুষকে এবং এই শিল্পের সঙ্গে সম্পৃক্ত করা, যত বেশি মানুষ শিল্পের সঙ্গে সম্পৃক্ত হবে তত বেশি আপনি যে বললেন সেই যে সমাজের ধূসর ব্যাপারটা, সেটা কিন্তু কেটে যাবে। আজকে যদি আপনি শিশুর হাতে একটা চমৎকার ছবির বই দেন, সেই শিশুটি কিন্তু তা অনেক বেশি চক্ষুষ্মান হবে, তার চোখ কান খুলে যাবে। কিন্তু আপনি যদি বইটা অন্যরকম দেন, যেটা হচ্ছে
ব্যাপকভাবেই হচ্ছে এখন সমাজে, আজকে এটা বলার বিষয় নয়। তো সেটা অন্যরকম হবে, সেইভাবে তিনি এটা করেছেন। আর যেটা আমি শুরুতেই বলছিলাম যে রুচির ব্যাপারটা, তিনি প্রচুর পত্রপত্রিকার যে করেছেন, প্রচ্ছদ করেছেন যে ঈদ সংখ্যায় কাইয়ুম চৌধুরীর ইলাস্ট্রেশন চাই, এটা ঈদ সংখ্যা তো আমাদের একটা বড় ধরনের পরিবর্তন এনেছে সার্বিক সাংস্কৃতিক চর্চায়, বিশেষ করে আমাদের গল্প, প্রবন্ধ, কবিতা, সাহিত্য ইত্যাদি আমরা মধ্যে। আমার মনে আছে যে তাকে আমি প্রথমে খুব ব্যাপকভাবে কাজ করতে দেখি 70-এর দশকের মাঝামাঝি সময়ে সন্ধানী পত্রিকায় যে কভার করেছিলেন এবং ইলাস্ট্রেশনগুলো করতেন। ওই পত্রিকায় যদি লেখা কি বেরিয়েছিল সেটার মূল্যায়ন করতে হয়, সঙ্গে সঙ্গে এটাও মূল্যায়ন করতে হবে ওটার প্রচ্ছদ এবং ছবিগুলো কে এঁকেছিলেন। এরকম অনেক ঘটনা আছে কাইয়ুম চৌধুরীর, যেগুলো দিয়ে আসলে কাইয়ুম চৌধুরীকে বিচার করতে হবে। কারণ কাইয়ুম চৌধুরী কিন্তু গ্রাফিক ডিজাইনের শিল্পী, গ্রাফিক ডিজাইন বিভাগের শিল্পী, এবং ওইটাকেও তিনি 16 আনা করেছেন, প্রয়োগ করেছেন। ওইটা যেখানে যেতে পারতো বঙ্গজ ভাবনা বা ধারণা থেকে আমার দেশের রেখা কেমন হবে, আমার দেশের রেখা আমার নদীর পাড়ের যে রেখা আছে সেরকম হবে, কিংবা আমার দেশের রেখা একটা পুঁইমাচার থেকে বেরিয়ে আসে যেরকম লতা, কিংবা শিমের লতা যেরকম হয়, কিংবা কাইয়ুম চৌধুরী চুল যেরকম লতিয়ে আসে, ঠিক সেই জিনিসগুলা কিন্তু কাইয়ুম চৌধুরী, শিমের লতা, বাংলার প্রকৃতি, এগুলো কিন্তু সব একাকার হয়ে আছে। এবং তার ছবির মধ্যে একটা বড় ব্যাপার যেটা আছে আমার কাছে মনে হয়েছে যে তিনি যে শৈশবটা কাটিয়েছেন, এবং আমরা জানি যে বাংলাদেশটা ঝাড় জোবান নঙ্গল নদী নালার দেশ, এবং এই যে জলজ সজীব সবল সতেজ প্রকৃতি, এইটা তার স্মৃতির মধ্যে অনেক বেশি প্রবল ছিল। এই জন্য ওই স্মৃতিটা বারবার তিনি আঁকতেন। আমার গ্রাম তিনি এখন আঁকছেন কেন, কারণটা কি? তাকে এটা হর্ন করছে, তাড়িত করছে। এবং তিনি এঁকেছেন ছবি শ্রাবণ সন্ধ্যা, বিকেলের নদী, এই নামগুলো দিয়ে তিনি ছবি আঁকছেন। এবং আরো একটা বিষয় হলো যে তিনি চলমান প্রকৃতিটা আঁকছেন, নৌকা যেমন চলমান, ঠিক নৌকার ফর্মের মতোই দেখা যায় যে স্পেসের মাঝখানে তার ছবি মূল অনুষঙ্গ বা মূল বিষয়টি, এবং প্রচুর ডানে বা স্পেস ছেড়ে দিয়েছেন, মনে হয় যেন পুরো ছবিটা চলছে, বাংলাদেশ চলছে। এই যে প্রকৃতি উপর থেকে দেখলে আমরা যেরকম বুঝি যে চারদিকে জল আছে বা আছে, তো এই জিনিসগুলো আসলে কিন্তু বারবার একটা মানুষকে তার দেশটাকে চেনায়। আমার কাছে কথা হচ্ছে যে দেশজ হওয়া আর রাষ্ট্রের নানান ধরনের এই পরিকল্পনা যেগুলো থাকে বিভিন্ন সরকারের সময় বিভিন্ন, সেইটা আর দেশজ হওয়া, দুইটার মধ্যে পার্থক্য আছে। দুইটার সঙ্গে সমন্বয় করা চলা কিন্তু কঠিন। যারা দেশজ তারা রাষ্ট্রীয়ভাবে সেরকম প্রতিক্রিয়া করবেন কিনা এটা বড় ব্যাপার। কারণ আমরা দেখেছি যে কাইয়ুম চৌধুরী একভাবে করেছেন, জয়নুল আবেদিন একভাবে করেছেন, কামরুল হাসান আরেকভাবে করেছেন। এবং দেশকে ভালোবাসলে রাষ্ট্রকে ভালোবাসা খুব কঠিন। বাংলাদেশ যেভাবে বিভিন্ন সময় বিভিন্নভাবে গিয়েছে, শিল্পীর বিবেক কিন্তু কখনোই আমাদের যে ধরনের পীড়নের মধ্যে থাকতে হয়, কম বেশি পীড়ন হয় সব আমলই, সেই পীড়নটাকে সহ্য করে নেয়। অর্থাৎ বিবেকের শুদ্ধতা অর্জনের পেছনে কাইয়ুম চৌধুরী যেখান থেকে রসদ পেয়েছিলেন সেটা হলো বাংলার প্রকৃতি ও মানুষ, এবং তাদের গুরু, তার দুই গুরু জয়নুল, কামরুল। মাসুক ভাই, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে সাধারণত যেটা দেখা যায় যে প্রচ্ছদ করা কিংবা ইলাস্ট্রেশন করা, এতে বড় মাপের শিল্পীদেরকে আমরা খুব বেশি দেখি না। কাইয়ুম চৌধুরী এটাতে এত ইন্টারেস্ট পেতেন কেন? স্যার একটা কথা বলছেন, তার এই কভারের ব্যাপারে একটা কথা বলতেন যে আমার ক্যানভাস হচ্ছে 6-9 মাপটা, এবং সেটাকে ক্যানভাস মনে করতেন। এবং আমরা তার বিখ্যাত কিছু কভার আছে, যেমন এই দেশে যখন মানে কভার শিল্পটাই দাঁড়ায় নেই, কিন্তু তার হাত দিয়ে শুরু করেন উনি, এবং ব্লকের যুগের থেকে শুরু করে আস্তে আস্তে এখন কিন্তু অফসেট চূড়ান্ত সময়ও সে কিন্তু আমাদের সাথে কাজ করছে। পৃথিবীর কোথাও কভারে এত বৈচিত্র্য নেই। কাইয়ুম স্যার যে কাজটা করছেন, এত বৈচিত্র্য পৃথিবীর কোনো কাভারে নেই। আমি মনে করি যে এশিয়ায় গ্রাফিক্স বা কাভার কাইয়ুম স্যার একটা বিরাট জায়গা। সুলতানা কাইয়ুম স্যার একটা মগের ডিজাইনও কয়েকদিন আগেও আমাদের অফিসের একটা মগ নিয়ে উনি চিন্তা করেন, মগের ডিজাইনটা নিয়ে আমাদের ব্যবহারিক শিল্পটারে উনি কোন জায়গায় নিয়ে গেছে, আমাদের রুচি বোর্ডটারে। কিছুদিন আগেও স্যার মানে শাড়ির নকশা করে, ইভেন গেঞ্জির ডিজাইন কী হবে, কেমন হওয়া উচিত। এবং স্যার আমি তার ছাত্র, নেসার ভাই তার ছাত্র, এই কথাটা বারবার স্যার বলতেন, দেশপ্রেমের কথা। ওই বইটা পড়বা, ওই বইটা না পড়লে ওই গানটা শুনবা, অমুকের গানটা শুনবা,